আজকে আমরা ভৌত রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। পরিবর্তন দু রকমের হয়, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দু প্রকার পরিবর্তনেই কিন্তু সাম্যাবস্থা গঠিত হয়। ঠিক আছে, ভৌত পরিবর্তন কোনগুলো? ভৌত পরিবর্তন কোনগুলো? যেমন কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, কঠিন থেকে বাষ্প, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হচ্ছে কোনো একটা পদার্থ, বা তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে কোনো একটা পদার্থ। এই যে অবস্থাগুলো, এই যে ভৌত দশার যে পরিবর্তন, এগুলোই হচ্ছে ভৌত পরিবর্তন। আর কোনো ভৌত প্রক্রিয়ায় যে সাম্যাবস্থা গঠিত হয় সেটাই হচ্ছে ভৌত সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে ভৌত সাম্যাবস্থা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা যেটা দেখাচ্ছি, একটা সাম্যাবস্থা আলোচনা করছি, তরল বাষ্প, তরল বাষ্প সাম্যাবস্থা। এই তরল বাষ্প সাম্যাবস্থাটা কি? আমি একটা পাত্র নিয়েছি, ঠিক আছে, এই পাত্রে তরল পদার্থ আছে, কিছুটা পরিমাণ তরল পদার্থ আছে, ঠিক আছে। এবার কি হবে, এই পাত্রটাকে যদি আমি খোলা অবস্থায় রেখে দিই তাহলে কি হবে, খোলা অবস্থায় রেখে দিলে এই তরল উপরিতল থেকে, এই তরলের উপরিতল থেকে বাষ্প নির্গত হবে। ঠিক আছে, তরলের উপরিতল থেকে বাষ্প নির্গত হবে, বাষ্পাকারে তরলের অণুগুলো কিন্তু পাত্র থেকে বাইরে বেরিয়ে যাবে, যে আস্তে আস্তে কি হবে না, বায়ুতে ছড়িয়ে যাবে, বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যাবে। ঠিক আছে, এখন যদি আমি এই পাত্রটাকে যদি বদ্ধ পাত্র করি, এই পাত্রটাকে যদি আমি বদ্ধ পাত্রে পরিণত করি, সাপোজ ধরলাম এই পাত্রটাকে আমি ঢাকনা দিয়ে মাথাটা বন্ধ করে দিলাম, পাত্রের যে খোলা মুখটা, এই খোলা মুখটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম, তখন কি হবে, তখন কিন্তু এই বাষ্পগুলো আর বাইরে বেরোতে পারবে না, এই বাষ্পগুলো কিন্তু তখন আর বাইরে বেরোতে পারবে না। তাহলে বদ্ধ পাত্রে আমি যদি কোনো তরল পদার্থকে রাখি, তাহলে তরলের উপরিতল থেকে নির্গত বাষ্পগুলো তখন পাত্রের বাইরে বেরোতে পারবে না। এই যে ফাঁকা জায়গাটা আছে তরলের, তরল আর পাত্রের মাঝে যে ফাঁকা স্থানটা, এই ফাঁকা স্থানে বাষ্পের অণুগুলো অবস্থান করবে, এই ফাঁকা স্থানে। এখন এই বাষ্পের অণুগুলো যেখানে অবস্থান করছে, এখন এই বাষ্পের অণুগুলো একটা সময় কি হবে, এই জায়গাটা পুরোপুরি বাষ্পীয় অণু দ্বারা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো অংশই ফাঁকা থাকবে না, এই ফাঁকা জায়গাটা পুরোটাই বাষ্প দ্বারা ভর্তি হয়ে যাবে। তখন কি হবে, যখন এই টোটালটাই বাষ্প দ্বারা ভর্তি হয়ে যাবে, তখন এই বাষ্পীয় অণুগুলো পুনরায় ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে, পুনরায় ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে, এবং তরলের উপরিতলে তখন আবার এরা কিন্তু ফিরে আসবে, তরলের উপরিতলে এরা আবার ফিরে আসবে। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা হলো, তরল তরল প্রথমে বাষ্পে পরিণত হলো, যে বাষ্পগুলো পুনরায় কিন্তু তরল পদার্থে পরিণত হচ্ছে। এই যে তরল দিক থেকে বাষ্প আর বাষ্প থেকে তরল, এই ধরনের প্রক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী প্রক্রিয়া। ঠিক আছে, প্রথমে পরিবর্তনের একেবারে প্রাথমিক পর্যায়ে শুধু তরল পদার্থগুলো বাষ্পীয় দশায় পরিণত হচ্ছিল, যতটা পরিবর্তনটা যতটা এগোতে থাকলো, যখনই বাষ্পের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, তখন এবারে বাষ্পগুলো পুনরায় ঘনীভূত হয়ে তরল পদার্থে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে উভমুখী প্রক্রিয়া। আর যদি খোলা পাত্রে, এই প্রক্রিয়াটাকে যদি খোলা পাত্রে করা হতো, তখন কিন্তু ওটা উভমুখী হতো না, তখন ওটা হয়ে যেত একমুখী প্রক্রিয়া। ঠিক আছে, সাপোজ যদি এই তরলটা জল হয়, H2O হয়, তাহলে H2O লিকুইড থেকে H2O গ্যাস, এটা কিন্তু হবে। H2O লিকুইডটা আস্তে আস্তে এই বাষ্প পরিণত হবে, বাষ্পগুলো ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হবে। দিয়ে একটা সময় কি হবে, একটা সময় এমন একটা সময় আসবে যখন ঠিক যে সময়ে যতগুলো তরলের অণু বাষ্পীয় দশায় গমন করবে, ঠিক সেই সময়ে ততগুলো বাষ্পের অণু তরলে পরিণত হবে। ঠিক আছে, তখন বলবো যে এই পরিবর্তনটা, ভৌত পরিবর্তনটা সাম্যাবস্থা অর্জন করেছে। এই তরল বাষ্প, এই যে পরিবর্তনটা, এটা কিন্তু তখন সাম্যাবস্থা অর্জন করেছে। তাহলে কখন সাম্যাবস্থা অর্জন করবে, যখন তরল থেকে বাষ্পীয় দশায় পরিবর্তনের হার আর বাষ্প থেকে তরলে ঘনীভূত হওয়ার হার দুটো সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো যে এই প্রক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। এইভাবে কিন্তু প্রক্রিয়াগুলি ভৌত পরিবর্তন সাম্যাবস্থা অর্জন করে। যখন দুটো পরিবর্তনের হার, সম্মুখ পরিবর্তনের হার আর পশ্চাৎ পরিবর্তনের হার যখন সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে এই প্রক্রিয়াটা বাষ্পীয়, এটা কি হয়েছে, সাম্যাবস্থা অর্জন করেছে। ঠিক আছে, এটা করতে হবে।
তরল বাষ্পীয় সাম্যাবস্থা, এইভাবে কঠিন তরল সাম্যাবস্থা আছে, কঠিন বাষ্প সাম্যাবস্থা আছে, ঠিক আছে, এই সমস্ত প্রক্রিয়াগুলি আছে। তরলে গ্যাসের দ্রবীভবন প্রক্রিয়ায় গঠিত সাম্যাবস্থা আছে। মানে তরলের মধ্যে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করি, ঠিক আছে, কি হয়, এটাও কিন্তু সাম্যাবস্থা অর্জন করবে। প্রথম দিকে কি হয়, যখন তরলের মধ্যে গ্যাসীয় পদার্থটা দ্রবীভূত হয়, প্রথম দিকে দ্রবীভবনের হারটা বেশি থাকে, হ্যাঁ, কিন্তু যখনই ওই তরলটা গ্যাসীয় পদার্থ দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, তখন কিন্তু আর দ্রবীভবন হয় না, দ্রবীভূত হয় না, তখন উল্টোটা হয়, তখন কিন্তু গ্যাসীয় পদার্থটা তরল থেকে বেরোতে শুরু করে, ঠিক আছে, এটা বলা হয় যে পশ্চাৎ প্রক্রিয়া। এইভাবে কিন্তু তরলে গ্যাসের দ্রাব্যতার উপর এটা প্রভাব দেখতে পাওয়া যায়। তখন যত চাপ দেওয়া যায়, অ্যাকচুয়ালি কোনো একটা তরল পদার্থের মধ্যে আমি কোনো গ্যাসীয় পদার্থকে যখন দ্রবীভূত করব, সেটা কিন্তু চাপের উপর ডিপেন্ড করে। যত বেশি চাপ, বাইরে থেকে যত বেশি চাপ দেব, তত কিন্তু দ্রবীভূত হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়, তরলে গ্যাসের দ্রাব্যতাটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা হেনরির সূত্র আছে এখানে, হেনরির সূত্রটা আমরা একটু করে নেবো, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতার ওপর, ঠিক আছে, দ্রবীভূত গ্যাসের ভরটা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় স্থিত উক্ত গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। যত বেশি চাপ প্রয়োগ করা হবে, হ্যাঁ, তরলের মধ্যে দ্রবীভূত গ্যাসের পরিমাণও কিন্তু তত বেশি বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে, এগুলো করতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া, ঠিক আছে, আমি একটা রিঅ্যাকশন লিখছি, a প্লাস বি থেকে সি প্লাস ডি, ঠিক আছে, এটা হলো একটা একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া মানে কি? একমুখী বিক্রিয়া কি হয়, বিক্রিয়কগুলো, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, ঠিক আছে, বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। বিক্রিয়াজাত পদার্থগুলো কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারবে না, ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে, বা এই বিক্রিয়াকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া। যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলির রাসায়নিক সংযোগে বিক্রিয়াজাত পদার্থগুলি, ঠিক আছে, উৎপন্ন হয়, কিন্তু বিক্রিয়াজাত পদার্থগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হয় না, সেই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি একমুখী বিক্রিয়ার। পটাশিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করা হয় 2KClO3, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 2KCl প্লাস 3O2, ঠিক আছে, এটা গ্যাস, এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। পটাশিয়াম ক্লোরাইডকে যদি বিক্রিয়ার মাধ্যমে উত্তপ্ত করা হয়, তাহলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর অক্সিজেন উৎপন্ন হবে, অক্সিজেনটা কিন্তু গ্যাস বলে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, কারণ এখানে বিক্রিয়াজাত পদার্থগুলো কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে না, এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ। আর উভমুখী বিক্রিয়াতে কি হবে? উভমুখী বিক্রিয়াতে কি হবে, বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, হ্যাঁ, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটা হলো উভমুখী বিক্রিয়া। এখানে কি হয়, বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, যার নির্দিষ্ট সময় পরে বিক্রিয়াজাত পদার্থগুলি আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, ঠিক আছে। এখানে কি হয়, a প্লাস বি থেকে সি প্লাস ডি হবে, আর সি প্লাস ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে a প্লাস বিতে পরিণত হবে। এই বিক্রিয়াগুলোর দুটো ভাগ, একটা হলো সম্মুখ বিক্রিয়া, হ্যাঁ, উভমুখী বিক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো সম্মুখ বিক্রিয়া a প্লাস বি থেকে সি প্লাস ডি, এটা হলো সম্মুখ বিক্রিয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে বিপরীত বিক্রিয়া, বিপরীত বিক্রিয়া সি প্লাস ডি থেকে এ প্লাস বি, এটা হলো বিপরীত বিক্রিয়া। তাহলে সম্মুখ বিক্রিয়ায় কি হয়, সম্মুখ বিক্রিয়ায় বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, আর বিপরীত বিক্রিয়াতে কি হয়, বিপরীত বিক্রিয়াতে বিক্রিয়াজাত পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া, ঠিক আছে। বলা বাহুল্য যে এই বিক্রিয়াগুলি কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। কেন সম্পূর্ণ হয় না, কি হয় একটু বলে দিই। এখানে যে যখন বিক্রিয়া শুরু হয়, বিক্রিয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব থাকে সব থেকে বেশি, বিক্রিয়কগুলির গাঢ়ত্ব সব থেকে বেশি থাকে, তখন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় না,
ঠিক আছে, তখন কি হয়, বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব যেহেতু বেশি থাকে ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে দিয়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়। দিয়ে যত বিক্রিয়াটা সামনের দিকে এগোই তত বিক্রিয়কগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়। আস্তে আস্তে কি হয়, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে থাকে আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় কি হয়, একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়াজাত পদার্থগুলো তখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে শুরু করে, মানে বিপরীত বিক্রিয়াটা শুরু হয়ে যায়। প্রথমে সম্মুখ বিক্রিয়া শুরু হয়, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বিপরীত বিক্রিয়াটাও শুরু হয়। একটা সময় কি হয়, সম্মুখ বিক্রিয়ার হার আর বিপরীত বিক্রিয়ার হার কিন্তু সমান হয়ে যায়। যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হারটা সমান হয়ে যাবে তখন আমরা বলবো যে বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। ঠিক আছে, তখন কি হয়, এই সাম্যাবস্থার সময় কি হয়, এই সাম্যাবস্থার সময় কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার আর বিপরীত বিক্রিয়ার হার দুটো সমান হয়ে যায়। অর্থাৎ এখানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, কারণ যে সময়ে বিক্রিয়ক অণুগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় ঠিক সেই সময়ে বিক্রিয়াজাত পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। যতগুলো বিক্রিয়কের অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে ঠিক ততগুলো বিক্রিয়াজাত পদার্থের অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থের অণুতে পরিণত হয়। সেই জন্য বলা হয় যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কি হয় না পৌঁছে গেলে তখন কিন্তু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না, তাদের গাঢ়ত্বগুলো অপরিবর্তিত থাকে। আর তখন সম্মুখ আর বিপরীত বিক্রিয়ার হারটাও সমান হয়ে যায়। হ্যাঁ, তখনই আমরা বলবো যে উভমুখী বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করেছে। এই হচ্ছে উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, উভমুখী বিক্রিয়া একটা এক্সাম্পল। যেমন N2 প্লাস 3H2 দিয়ে রিভার্সিবল অ্যারো দিয়ে 2NH3, এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, প্রথম দিকে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে। যত বিক্রিয়াটা এগোতে থাকবে তত কি হবে, অ্যামোনিয়া তখন বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হবে, বিপরীত বিক্রিয়া। তাহলে সম্মুখ বিক্রিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে আর বিপরীত বিক্রিয়াতে অ্যামোনিয়া বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, আরেকটা আছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। এটাও তাই, সম্মুখ বিক্রিয়াতে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 উৎপন্ন করছে আর বিপরীত বিক্রিয়াতে আবার ক্যালসিয়াম অক্সাইড CO2 যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হচ্ছে। এগুলো সবই হচ্ছে উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে কিছু বৈশিষ্ট্য আমাদের করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়ায় সম্মুখ আর বিপরীত বিক্রিয়া একই সঙ্গে সংঘটিত হয়। ঠিক আছে, সম্মুখ বিক্রিয়াটা আর বিপরীত বিক্রিয়াটা একই সঙ্গে সংঘটিত হয়, মানে প্রাথমিক পর্যায়ে শুধু সম্মুখ বিক্রিয়া হয়, নির্দিষ্ট সময় পরে কি হয়, সম্মুখ বিক্রিয়াটাও চলতে থাকে আর সেই সঙ্গে বিপরীত বিক্রিয়াটাও চলতে থাকে, দুটো একসঙ্গে চলতে থাকে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে উভমুখী বিক্রিয়ায় অসম্পূর্ণতার জন্য এই বিক্রিয়কগুলো কখনোই নিঃশেষিত হয় না। ঠিক আছে, বিক্রিয়ক কিন্তু থেকেই যাবে, কারণ বিক্রিয়াটা তো কখনো সম্পূর্ণ হয় না। ঠিক আছে, বিক্রিয়া যদি সম্পূর্ণ হয় তবেই তো একটা বিক্রিয়া সম্পূর্ণ হবে কখন, যখন বিক্রিয়কগুলো থাকবে না, সমস্ত বিক্রিয়কের অণু বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হয়ে যাবে, তখন আমি বলবো যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু উভমুখী বিক্রিয়া তো সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ। সেই জন্য দেখবো যে বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়কের অণু থাকবেই, কিছু না কিছু বিক্রিয়ক অণু পড়ে থাকবেই। আর নেক্সট 3 নম্বর হচ্ছে এ ধরনের বিক্রিয়ায় সম্মুখ আর বিপরীত বিক্রিয়ার হার সমান হলে তবে গিয়ে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছায়। এটা তো আমরা সবাই জানা আছে যে সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হারটা যদি সমান হয়ে যায় তখন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায়। আর 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় গিবসের মুক্ত শক্তির পরিবর্তনটা 0 হয়, মানে ΔG = 0। এটা আমরা আগে চ্যাপ্টারে পড়ে এসেছি যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় কি হয়, ΔG 0 হয়। ΔG 0 হওয়া মানেই হচ্ছে গিবসের মুক্ত শক্তির পরিবর্তনটা 0। গিবসের মুক্ত শক্তির পরিবর্তন 0 হওয়ার মানেই হচ্ছে যে বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করেছে। হ্যাঁ, বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। নেক্সট আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি খোলা পাত্রে উত্তপ্ত করা হয় তাহলে একরকম ফল পাওয়া যায়, আর বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে আরেক রকম ফল পাওয়া যায়। কেন?
ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটা সলিড, এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড সলিড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। এখন এখানে আমাকে ভালোভাবে বুঝতে হবে যে এই ক্রিয়াটা কি আমি বদ্ধ পাত্রেও করতে পারি, খোলা পাত্রেও করতে পারি, দুরকম ফল পাবো। যদি খোলা পাত্রে করি তাহলে কি হবে, ঠিক আছে, খোলা পাত্রে যদি বিক্রিয়াটা করা হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাবো আর কার্বন ডাই অক্সাইড পাবো যদি খোলা পাত্রে করি। ঠিক আছে, মানে খোলা পাত্রে বিক্রিয়াটি হচ্ছে একমুখী বিক্রিয়া। কেন? পাত্রটা খোলা থাকছে, তার মানে কার্বন ডাই অক্সাইডটা তো গ্যাসীয় পদার্থ, তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু পাত্র থেকে বাইরে বেরিয়ে যাবে, পাত্র থেকে বাইরে বেরিয়ে বায়ুমণ্ডলে মিশে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু বিপরীত বিক্রিয়াটা হওয়ার জন্য আমি দুটো বিক্রিয়াজাত পদার্থকে পাচ্ছি না। ঠিক আছে, একটা বিক্রিয়াজাত পদার্থ কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে আর একটা বিক্রিয়াজাত পদার্থ থাকছে, ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু পাত্রে পড়ে থাকবে, তাহলে বিপরীত বিক্রিয়াটা কিন্তু সম্ভব নয়। তাহলে সম্মুখ বিক্রিয়াটাই শুরু হবে, মানে বিক্রিয়াটা সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে, বিক্রিয়াটা কমপ্লিট হবে। ঠিক আছে, বিক্রিয়াটি হবে একমুখী বিক্রিয়া যদি খোলা পাত্রে উত্তপ্ত করা হয়। তাহলে আবার বলছি, খোলা পাত্রে উত্তপ্ত করলে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা গ্যাসীয়, সেটা পাত্র থেকে বাইরে বেরিয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি পাত্র থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে পাত্রে পড়ে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বিপরীত বিক্রিয়াটা ঘটানোর জন্য যে বিক্রিয়াজাত পদার্থ দুটো থাকছে না, একটা চলে যাচ্ছে, সেই জন্য বিপরীত বিক্রিয়াটি সম্ভব নয়। তাই এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া হবে আর বিক্রিয়াটি সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে, বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। আর যদি বদ্ধ পাত্রে উত্তপ্ত করা হয়, বদ্ধ পাত্রে যদি উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি বদ্ধ পাত্রে উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বাইরে বেরোতে পারছে না। বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু পাত্রের ভেতরেই থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন পাত্রের ভেতরে যদি থেকে যায় তাহলে কিন্তু কিছু সময় পরে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে বিক্রিয়া শুরু করবে, মানে বিপরীত বিক্রিয়াটা শুরু হবে এবং ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে। ঠিক আছে, আর নির্দিষ্ট সময় পরে কিন্তু বিপরীত বিক্রিয়াটা স্টার্ট হবে, ফলে সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হারটা একসময় সমান হয়ে যাবে আর বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বদ্ধ পাত্রে বিক্রিয়াটা করা হলে বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে না, বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়ায় পরিণত হবে, এক সময় সাম্যাবস্থা অর্জন করবে। ঠিক আছে, বিক্রিয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বদ্ধ পাত্রে এই ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন বিক্রিয়াটি উভমুখিতা লাভ করে। ঠিক আছে, এর ফলে বিক্রিয়া পাত্রে কঠিন ক্যালসিয়াম কার্বনেট, কঠিন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটা মিশ্রণ পাওয়া যাবে। ঠিক আছে, খোলা পাত্রে করলে কিন্তু শুধু ক্যালসিয়াম অক্সাইডকেই পাবো, শেষ অবধি ক্যালসিয়াম অক্সাইডটাই কিন্তু পাত্রে পড়ে থাকবে আর কিছু থাকবে না। ঠিক আছে, কিন্তু বদ্ধ পাত্রে করলে কিন্তু যেহেতু বিক্রিয়াটা উভমুখিতা লাভ করবে বদ্ধ পাত্রে, সেই জন্য আমি কিন্তু শেষ পর্যন্ত বিক্রিয়া মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো এবং কার্বন ডাই অক্সাইডও পাবো, তিনটেই পাবো। এই হচ্ছে খোলা পাত্রে, আর বদ্ধ পাত্রে উত্তপ্ত করলে এই দুরকম হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা চলে যাচ্ছি নেক্সট। রাসায়নিক সাম্যাবস্থাটা কি রকম? রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থাটা কি? রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে, ধরা যাক একটা উভমুখী বিক্রিয়া A প্লাস বি, রিভার্সিবল অ্যারো C প্লাস বি। ঠিক আছে, এটি একটি উভমুখী বিক্রিয়া, এটি একটি উভমুখী বিক্রিয়া, এটি একটি উভমুখী বিক্রিয়া A প্লাস বি থেকে C প্লাস ডি। ঠিক আছে, এর মধ্যে সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে A প্লাস বি থেকে C প্লাস ডি আর বিপরীত বিক্রিয়াটা হচ্ছে C প্লাস ডি থেকে A প্লাস বি। ঠিক আছে, এখন নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার বিক্রিয়া হার বা বিক্রিয়ার বেগটা নির্ভর করে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর। বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করে। যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়াই তাহলে বিক্রিয়ার হারটা বাড়বে, আর যদি বিক্রিয়কের গাঢ়ত্ব কমাই তাহলে বিক্রিয়ার হারটা কমবে। ঠিক আছে, এর গাঢ়ত্বের উপর কিন্তু বিক্রিয়ার হার ডিপেন্ড করে। ঠিক
ঠিক আছে। এখন একেবারে প্রাথমিক পর্যায়ে যখন বিক্রিয়াটা জাস্ট শুরু হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই বিক্রিয়া যখন শুরু হয়েছে তখন কিন্তু বিক্রিয়া পাত্রে কি থাকে, বিক্রিয়া পাত্রে শুধু বিক্রিয়ক থাকে, বিক্রিয়াজাত পদার্থ কিন্তু থাকে না। প্রাথমিক পর্যায়ে বিক্রিয়া শুরুর মুহূর্তে বিক্রিয়া পাত্রে শুধুমাত্র বিক্রিয়ক অণুগুলি থাকে, বিক্রিয়াজাত পদার্থের অণু থাকে না। ঠিক আছে, তার মানে তখন আমরা শুধুমাত্র সম্মুখ বিক্রিয়াটাই ঘটবে, বিপরীত বিক্রিয়া ঘটবে না। সম্মুখ বিক্রিয়া হবে এ প্লাস বি, এ আর বি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, সি আর ডিতে পরিণত হবে। এখন বিক্রিয়াটা যত সামনের দিকে এগোবে তত আস্তে আস্তে সি আর ডি এর গাঢ়ত্ব বাড়তে শুরু করবে। দিয়ে একটা সময় কি হবে, একটা সময় যখন সি আর ডি এর গাঢ়ত্ব অনেকটাই বেশি হয়ে যাবে, ঠিক আছে, আর এ আর বি এর গাঢ়ত্ব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন কিন্তু সম্মুখ বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমবে। যত বিক্রিয়া এগোবে সামনের দিকে তত সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে কমবে। কেন সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে কমবে? কেননা বিক্রিয়কের গাঢ়ত্ব যেহেতু কমছে, ঠিক আছে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, সেই কারণে একটা সময় কি হবে, বিক্রিয়াজাত পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করবে এবং বিপরীত বিক্রিয়া ঘটাবে। মানে সি ও ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে এ আর বি তে পরিণত হবে। সি আর ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, এ আর বি তে পরিণত হবে, ওটাকে বলা হয় বিপরীত বিক্রিয়া। বিপরীত বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়বে আর সম্মুখ বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, একটা সময় কি হবে, একটা সময় সম্মুখ বিক্রিয়ার হার আর বিপরীত বিক্রিয়ার হার দুটো সমান হয়ে যাবে। যখনই এই দুটো বিক্রিয়ার হার সমান হয়ে যাবে তখনই আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়াটা, এই বহুমুখী বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করেছে। ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হয়ে গেলে তখন বলবো যে রাসায়নিক বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করেছে। তখন কি হবে, তখন কিন্তু বাইরে থেকে যদি বিক্রিয়াটাকে দেখা যায় তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে। কেন স্টপ হয়ে গেছে বুঝবো, কারণ আমরা একটা বাইরে থেকে যদি কোনো বিক্রিয়াকে দেখি, আমরা একটা বিক্রিয়াকে দেখে বুঝতে পারি যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে বিক্রিয়াটা হচ্ছে। যদি দেখি যে বিক্রিয়কগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, বিক্রিয়াজাত পদার্থগুলো আস্তে আস্তে বাড়ছে, বা কোনো একটা গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, যখন আমরা এটা দেখব তখনই আমরা বুঝবো যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। আর যদি দেখি যে গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, বিক্রিয়া পাত্রে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোর গাঢ়ত্ব একই রকম আছে, কোনো চেঞ্জই হচ্ছে না, তখন বাইরে থেকে দেখে কি মনে হবে যে বিক্রিয়াটা স্তব্ধ হয়ে গেছে, বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে মনে হবে, আপাত দৃষ্টিতে মনে হবে। কিন্তু এটা কিন্তু সত্যি নয়। আপাত দৃষ্টিতে এটা মনে হলো, এটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি কিন্তু বিক্রিয়া তখনও হয়। তখন কি হয়, তখন এই সম্মুখ বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়কের অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, বিপরীত বিক্রিয়ায় ঠিক ততগুলো বিক্রিয়াজাত পদার্থের অণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হয়। ভালো করে বুঝতে হবে, সম্মুখ বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়কের অণু, হ্যাঁ, ধরলাম সম্মুখ বিক্রিয়ায় দুটো এ দুটো বি নিজেদের মধ্যে বিক্রিয়া করলো, দিয়ে দুটো সি আর দুটো ডি উৎপন্ন করলো। ঠিক আছে, ঠিক ওই একই সময়ে কি হলো, দুটো সি আর দুটো ডি নিজেদের মধ্যে বিক্রিয়া করে দুটো এ আর দুটো বি উৎপন্ন করে দিল। তার মানে যে দুটো এ দুটো বি নিঃশেষিত হলো, আবার দুটো এ আর দুটো বি তৈরি হয়ে গেল। আর উল্টোটা, যে দুটো সি আর দুটো ডি নিঃশেষিত হলো, সেই দুটো সি আর দুটো ডি তৈরি হয়ে গেল সম্মুখ বিক্রিয়ার মাধ্যমে। ফলে গাঢ়ত্বের কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না। সেই জন্য আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে রাসায়নিক সাম্য স্থির, কিন্তু রাসায়নিক সাম্য গতিশীল। রাসায়নিক সাম্যের প্রকৃতি গতিশীল। বহুমুখী বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করার পরেও কিন্তু বিক্রিয়া স্টপ হয় না, বিক্রিয়া চলতে থাকে। সেই জন্য আমরা বলতে পারি যে রাসায়নিক সাম্যাবস্থার প্রকৃতি কিন্তু গতিশীল। ঠিক আছে, মানে এটা কোনোদিনই বলতে পারবো না যে কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করেছে বলে বিক্রিয়াটা স্টপ হয়ে গেছে, হ্যাঁ, গাঢ়ত্বের আর কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা ঠিক নয়। ঠিক আছে, সাম্যাবস্থা অর্জন করার পরেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঠিক আছে, কিন্তু গাঢ়ত্বটা অপরিবর্তিত থাকে। কেন? যেহেতু সম্মুখ আর বিপরীত বিক্রিয়ার হারটা কিন্তু একই হয়ে যায়, বিক্রিয়া কিন্তু তখনও হয়, হ্যাঁ, বিক্রিয়ার হারটা একই হয়ে যায়, সেই জন্য কিন্তু গাঢ়ত্বটা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এইভাবেই কিন্তু সাম্যাবস্থা অর্জন হয়। বিপরীত আর সম্মুখ বিক্রিয়ার বেগটা সমান হয়ে যায়, হারটা সমান হয়ে যায়, সেই জন্যই কিন্তু সাম্যাবস্থা অর্জন হয়।
এখন আমরা গ্রাফ দুটো করে নেবো, লেখচিত্র দুটো। একটা লেখচিত্র হচ্ছে যে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বনাম সময়। একটা লেখচিত্র হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বনাম সময়। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস 0, এইদিকে আমরা প্লট করব সময় t, আর এদিকে প্লট করব বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সময়। ঠিক আছে, কি হবে, একেবারে শুরুর মুহূর্তে, বিক্রিয়ার শুরুর মুহূর্তে কি থাকে, বিক্রিয়কের গাঢ়ত্ব সব থেকে বেশি থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব একেবারে 0 থাকে। যত বিক্রিয়াটা এগোয় সামনের দিকে তত বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কমতে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এটা কি হয়, বিক্রিয়কের গাঢ়ত্বটা যত বিক্রিয়া এগোয় আস্তে আস্তে কমতে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব প্রথমে 0 থাকে, ওটা আস্তে আস্তে বাড়তে থাকে, যে একটা সময় ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে এই যে নিচের যে লাইনটা নিচের দিকে নামছে, যে গ্রাফটা নিচের দিকে নামছে, সেটা হলো এ ও বি এর গাঢ়ত্ব, এ ও বি এর গাঢ়ত্ব, আর যেটা উপরের দিকে উঠছে সেটা হলো সি ও ডি এর গাঢ়ত্ব। যেটা নিচের দিকে নামছে সেটা হলো এ ও বি এর গাঢ়ত্ব, আর যেটা উপরের দিকে উঠছে সেটা হলো সি ও ডি এর গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন বিক্রিয়া একেবারে শুরুতে, টাইম যখন 0, একেবারে শুরুর মুহূর্তে, হ্যাঁ, বিক্রিয়কের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকে, সেই জন্য বিক্রিয়কের গাঢ়ত্ব সর্বোচ্চ থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব 0 থাকে। সি আর ডি এর গাঢ়ত্ব 0, এটা ম্যাক্সিমাম। যত বিক্রিয়া সামনের দিকে এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, তত বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এ আর বি এর গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, দিয়ে আমি দেখতে পাচ্ছি এই একটা সময় পর, এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের আর কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, মানে এটা সমান্তরাল হয়ে গেছে, সময়ের সঙ্গে সমান্তরাল হয়ে গেছে। বিক্রিয়কের গাঢ়ত্ব আর বাড়ছে না, কমছে না, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু আর বাড়ছে না আর কমছে না, দুটো কিন্তু গাঢ়ত্ব প্রায় সমান হয়ে গেছে। ঠিক আছে, এই যখন বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, মানে সময়ের সঙ্গে সঙ্গে যখন আর কোনো চেঞ্জ হয় না, তখন সেটাকে বলা হয় সাম্যাবস্থার গাঢ়ত্ব। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় সাম্যাবস্থার গাঢ়ত্ব। এই সময়টাকে বলা হয় সাম্যাবস্থার গাঢ়ত্ব। এই সময় বিক্রিয়কের গাঢ়ত্ব আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, সেই জন্য এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থার গাঢ়ত্ব। ঠিক আছে, এখানে আমি লিখে দিতে পারি যে এই সময়ে কি হয়, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, এই সময়ে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই গ্রাফটা ভালো করে করে নিতে হবে। নেক্সট হচ্ছে এরপর যে গ্রাফটা আমরা করব সেটা হলো বিক্রিয়ার হার বনাম সময়। বিক্রিয়ার হার বনাম সময়, বিক্রিয়ার হার বনাম সময়। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ও এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস সময়কে প্লট করছি, অ্যালং ওয়াই অ্যাক্সিস বিক্রিয়ার হারকে প্লট করছি, বিক্রিয়ার হার। ঠিক আছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস বিক্রিয়ার হারকে প্লট করলাম, আর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা সময়কে প্লট করছি।
তাহলে এখানে কি হয়, একেবারে শুরুতে প্রাথমিক পর্যায়ে কিন্তু সম্মুখ বিক্রিয়ার হারটা কি থাকে, সম্মুখ বিক্রিয়ার হারটা কিন্তু বেশি থাকে আর বিপরীত বিক্রিয়ার হারটা কম থাকে, কেননা বিক্রিয়কের গাঢ়ত্ব বেশি থাকে। যত সময়টা এগোবে তত সম্মুখ বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমতে থাকে আর বিপরীত বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা করছি, এটা কিরকম হবে গ্রাফটা, সম্মুখ বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমতে থাকে আর বিপরীত বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তে থাকে। এক সময় কি হয়, দুটো কিন্তু একই হয়ে যায়, দুটো বিক্রিয়ার হার কিন্তু একই হয়ে যায় একটা সময়। ঠিক আছে, তাহলে এই যে যেটা নিচের দিকে নামছে যে রেখাটা, সেটা হলো সম্মুখ বিক্রিয়া, সেটা হলো সম্মুখ বিক্রিয়ার হার a প্লাস বি থেকে c প্লাস ডি। আর যে রেখাটা উপরের দিকে উঠছে, ধীরে ধীরে উপরের দিকে উঠছে, সেটা হলো বিপরীত বিক্রিয়া c প্লাস ডি থেকে a প্লাস বি। ঠিক আছে, আর যখন দুটো বিক্রিয়ার হার সমান হয়ে গেছে তখন হচ্ছে সাম্যাবস্থা a প্লাস বি থেকে c প্লাস ডি, এটা হলো সাম্যাবস্থা। এই অবস্থায় কি হয়ে গেছে, দুটো বিক্রিয়ার হার কিন্তু সমান হয়ে গেছে, সম্মুখ বিক্রিয়ার হারটা আর বিপরীত বিক্রিয়ার হার, দুটো বিক্রিয়ার হার কিন্তু এখানে সমান হয়ে গেছে। ঠিক আছে, তখন কিন্তু সাম্যাবস্থা অর্জন করেছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে এখান থেকে দুটো একই হয়ে গেছে, তাহলে এই সময়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ঠিক আছে, এই সময়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে, এই সময়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার হার আর বিপরীত বিক্রিয়ার হার যখন সমান হয়ে গেছে তখন আমরা বলতে পারি যে এই সময়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ঠিক আছে, এটা হলো বিক্রিয়ার হার বনাম সমান। তাহলে এইভাবে আমরা কিন্তু করব। ঠিক আছে, চিত্রগুলো নেক্সট হচ্ছে রাসায়নিক সাম্যের প্রকৃতি গতিশীল ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আগেও বলেছি যে কি মনে হয় নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা পৌঁছানোর পর যদি উক্ত শর্তাবলী অক্ষুণ্ণ রেখে বিক্রিয়া সিস্টেমকে অনির্দিষ্টকাল রেখে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত আছে। ঠিক আছে, এই ঘটনা থেকে মনে হতে পারে আপাতদৃষ্টিতে যে সাম্যাবস্থায় বিক্রিয়াটি স্তব্ধ হয়ে গেছে, সাম্যাবস্থায় বিক্রিয়াটি স্টপ হয়ে গেছে, যেহেতু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এই পরিবর্তন দেখেই তো আমরা বুঝতে পারি যে বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়া বন্ধ হয়ে গেছে। যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব একই আছে, তাহলে মনে হতে পারে আপাতদৃষ্টিতে যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তা হয় না। পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা গেছে যে সাম্যাবস্থায় আদৌ বিক্রিয়া কিন্তু স্তব্ধ হয় না। তখন কি হয়, তখন সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়ার হারটা সমান হয়ে যায়। সম্মুখ বিক্রিয়ায় যতগুলি বিক্রিয়কের অণু যে সময়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়, ঠিক ততগুলো বিক্রিয়াজাত পদার্থের অণু ঠিক সেই সময়ে বিক্রিয়ক অণুতে পরিণত হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাকে আপাতদৃষ্টিতে স্তব্ধ মনে হলো, ওটা কিন্তু স্তব্ধ হয় না। তখন কিন্তু সম্মুখ আর বিপরীত বিক্রিয়া সমান হারে চলতে থাকে। ঠিক আছে, সেই জন্যই মনে হয় যে বিক্রিয়াটা স্তব্ধ হয়ে গেছে। তাই বলা যায় যে রাসায়নিক সাম্যের প্রকৃতি গতিশীল, রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয়। ঠিক আছে, এছাড়া রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো করে নিতে হবে। স্থায়িত্ব, সাম্যাবস্থায় স্থিত কোনো রাসায়নিক বিক্রিয়ার শর্তাবলী যদি অপরিবর্তিত থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। তারপরে সাম্যাবস্থা হচ্ছে গতিশীল, সম্মুখ আর বিপরীত বিক্রিয়া সমহারে একই সঙ্গে চলতে থাকে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়াটি অসম্পূর্ণ হয়। সম্মুখ আর বিপরীত বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায় তখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছয়। ঠিক আছে, অর্থাৎ তখন বিক্রিয়কও থাকবে, বিক্রিয়াজাত পদার্থও থাকবে। বলা যায় যে বিক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। আর রাসায়নিক সাম্যাবস্থাকে উভয় দিক থেকে অর্জন করা যায়। মানে সামনের দিক থেকে অর্জন করা যাবে, পশ্চাৎ দিক থেকে অর্জন করা যাবে। আর রাসায়নিক সাম্যাবস্থা অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, যে অনুঘটক দিলে সাম্যাবস্থা পরিবর্তন হয়ে যাবে, সাম্যাবস্থা চেঞ্জ হবে তা নয়। অনুঘটক দিলে একটা হয়, অনুঘটক দিলে রাসায়নিক বিক্রিয়াটা তাড়াতাড়ি সাম্যাবস্থা অর্জন করে, সাম্যাবস্থাটা তাড়াতাড়ি অর্জন করে অনুঘটক দেওয়ার ফলে, এটাই হয়। তাছাড়া কিন্তু অনুঘটক সাম্যাবস্থাকে আর কোনো প্রভাবিত করতে পারে না। ঠিক আছে, যে অনুঘটক দিলে সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু হবে না।
অনুঘটক দিলেও রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন করবে, তবে সেটা অনেক তাড়াতাড়ি করবে, দ্রুত অর্জন করবে। ঠিক আছে, এই হলো সাম্যাবস্থার বৈশিষ্ট্য, এগুলো করে নিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করবো সমসত্ব সাম্যাবস্থা আর অসমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থা কোনগুলো? ঠিক আছে, যে সাম্যাবস্থায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোর ভৌত দশা যদি একই হয়, একই দশায় থাকলে তাকে বলা হয় সমসত্ব সাম্যাবস্থা। ঠিক আছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায়, কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলি একই দশায় থাকলে সেটাকে বলা হয় সমসত্ব সাম্যাবস্থা। যেমন N2 প্লাস, হ্যাঁ N2টা হচ্ছে গ্যাসীয়, প্লাস 3H2 এটাও গ্যাসীয়, ঠিক আছে, উভমুখী চিহ্ন 2NH3 এটাও গ্যাসীয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাসায়নিক বিক্রিয়াটার সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া মানে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলো একই দশায় আছে, সবকটাই গ্যাসীয় দশায় আছে, সমদশায় আছে, সেই জন্য এই সাম্যাবস্থাকে বলা হয় সমসত্ব সাম্যাবস্থা। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। এটা কি রকম? হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, ক্যালসিয়াম কার্বনেট সলিড, বদ্ধ পাত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি, বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি। বদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে, একটা সময় সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে তখন আমরা দেখব ওই যখন সাম্যাবস্থা অর্জন করবে সেই সাম্যাবস্থায় দেখব যে বিক্রিয়কটা এখানে কঠিন, আর বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা কঠিন একটা গ্যাসীয়, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে একটা কঠিন একটা গ্যাসীয়। তাহলে দেখতে পাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলি একই দশায় কিন্তু থাকছে না, দশাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কঠিন দশা আছে বা গ্যাসীয় দশা, দুরকম দশা আছে, সেই জন্য এটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি একাধিক দশায় থাকলে তাকে বলা হয় অসমসত্ব সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় দু রকমের হয়, একটা সমসত্ব সাম্যাবস্থা, একটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। নেক্সট এবারে আমরা চলে যাব এরপর ভর ক্রিয়ার সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভর ক্রিয়া সূত্র, ভর ক্রিয়া সূত্র। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্রটা কি? খুব ইম্পর্টেন্ট সূত্র, ভর ক্রিয়া সূত্র। এটা 1864 খ্রিস্টাব্দে নরওয়ের দুই রসায়নবিদ গুল্ডবার্গ, ঠিক আছে, ভাগে আর গুরবাল দুজন মিলে রাসায়নিক বিক্রিয়ার গতির ওপর বিক্রিয়কের গাঢ়ত্বের নির্ভরশীলতা সংক্রান্ত একটা সূত্র দেন, যা ভর ক্রিয়ার সূত্র নামে পরিচিত। ঠিক আছে, দুজন বিজ্ঞানী, নরওয়ের দুজন বিজ্ঞানী রাসায়নিক, একজন হচ্ছে গুল্ডবার্গ আর একজন হচ্ছে ভাগে। এই দুজন বিজ্ঞানী কি করেছিল? রাসায়নিক বিক্রিয়ার হারের ওপর বিক্রিয়কের গাঢ়ত্বের যে নির্ভরশীলতা, হ্যাঁ মানে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর কতটা নির্ভরশীল, কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর কতটা নির্ভরশীল তার দরুন একটা সূত্র প্রতিস্থাপন করেছিলেন। ঠিক আছে, সেটাই ভর ক্রিয়ার সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুসারে বলা হয়েছে যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, উষ্ণতা যদি স্থির থাকে, স্থির উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। মানে আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি, A প্লাস বি দিয়ে অ্যারো দিচ্ছি একটা উভমুখী বিক্রিয়া C প্লাস ডি। তাহলে এটি একটি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা উভমুখী বিক্রিয়া, এখানে এটা A, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, তাহলে বলছে যে কোনো একটা মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। আমি ধরলাম এর সক্রিয় ভর,
হ্যাঁ এ এর সক্রিয় ভর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, চিহ্নটাকে বা সংকেতটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটা এ এর সক্রিয় ভর, ঠিক আছে। বি এর সক্রিয় ভর, এটা বি এর সক্রিয় ভর। সি এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট সি এর সক্রিয় ভর, আর ডি এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট এটা ডি এর সক্রিয় ভর। এগুলো হলো সব সক্রিয় ভর। এ এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট এ, হ্যাঁ বি এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট বি, সি এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট সি, আর ডি এর সক্রিয় ভর উইদিন থার্ড ব্র্যাকেট ডি। এগুলো সব সক্রিয় ভর। এখন সম্মুখ বিক্রিয়াটা কোনটা? এ প্লাস বি থেকে সি প্লাস ডি, আর বিপরীত বিক্রিয়াটা হচ্ছে সি প্লাস ডি থেকে এ প্লাস বি। তাহলে কোনো একটা মুহূর্তে আমি ধরলাম এ এর সক্রিয় ভর এ, ডি এর সক্রিয় ভর এটা, এগুলো সব কোনো একটা মুহূর্তে সক্রিয় ভর। তাহলে এখন এই ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে সম্মুখ বিক্রিয়ার হার, হ্যাঁ সম্মুখ বিক্রিয়ার হার আর এফ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এফ মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন আর আর মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন প্রপোর্শনাল সমানুপাতিক এ এর সক্রিয় ভর ইনটু বি এর সক্রিয় ভর। এটা হলো ভরক্রিয়ার সূত্র। কোনো এক মুহূর্তে সম্মুখ বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। যদি একটা বিক্রিয়ক থাকে তাহলে শুধুমাত্র ওই বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক, আর যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, যদি একটাই বিক্রিয়ক থাকে তাহলে বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক হবে। আর যেহেতু এখানে দুখানা বিক্রিয়ক আছে তা তখন দুটো বিক্রিয়ক থাকলে, একটার বেশি বিক্রিয়ক থাকলে কি হবে? যে বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আর এফ হ্যাঁ সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি। এটা লিখতে পারি। ঠিক একইভাবে আমি লিখতে পারি বিপরীত বিক্রিয়ার হার, আর বি সমানুপাতিক সি এর সক্রিয় ভর ইনটু ডি এর সক্রিয় ভর। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর বি সমানুপাতিক সি এর সক্রিয় ভর ইনটু ডি এর সক্রিয় ভর। ঠিক আছে, তার মানে সক্রিয় ভর যত বেশি হবে বিক্রিয়ার হারটাও তত বেশি হবে। ঠিক আছে, যত বিক্রিয়কের সক্রিয় ভর যদি বেশি হয় বিক্রিয়ার হার বেশি হবে। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থের যদি সক্রিয় ভর বেশি হয় তাহলে বিপরীত বিক্রিয়ার হারটা বেশি হবে। সেই কারণে যখন একটা বিক্রিয়া শুরু হয়, একেবারে শুরুর সময় একটা বিক্রিয়া যখন জাস্ট শুরু হচ্ছে তখন কি হয়? তখন বিক্রিয়কের সক্রিয় ভরটা সব থেকে বেশি থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরটা 0, তখন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় না। সেই কারণে সম্মুখ বিক্রিয়ার হারটা তখন সব থেকে বেশি থাকে। যেহেতু তখন বিক্রিয়কের সক্রিয় ভরটা সব থেকে বেশি থাকছে তার সঙ্গে সমানুপাতিক, ওই জন্য সম্মুখ বিক্রিয়ার হারটাও তখন বেশি থাকে। যত সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়া এগোতে শুরু করে তত বিক্রিয়কের সক্রিয় ভর আস্তে আস্তে কমতে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর আস্তে আস্তে বাড়তে থাকে। সেই জন্য সম্মুখ বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমে আর বিপরীত বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ভরক্রিয়ার সূত্র। এটা হলো ভরক্রিয়ার সূত্র। নেক্সট, এই সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর সম্পর্কে একটু জানতে হবে। সক্রিয় ভর কি? হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? সক্রিয় ভর, অ্যাক্টিভ মাস। এই অ্যাক্টিভ মাসটা কি? সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর 3 রকম পদার্থ আছে। বিক্রিয়াগুলো 3 রকম মাধ্যমে বিক্রিয়াগুলি হতে পারে। যদি দ্রবণ হয়, দ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, ধরুন একটা বিক্রিয়া হচ্ছে AgNO3 সিলভার নাইট্রেট অ্যাকুয়াস প্লাস NaCl, এটাও অ্যাকুয়াস, যেটা হবে AgCl প্রেসিপিটেট করবে প্লাস হবে HNO3, এটাও অ্যাকুয়াস। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু দ্রবণ মাধ্যমে হচ্ছে। AgNO3 সলিউশন NaCl এর সলিউশনের সঙ্গে বিক্রিয়া করছে, এগুলো অ্যাকুয়াস। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, দ্রবণ, জলীয় দ্রবণ। AgNO3 জলীয় দ্রবণ, NaCl এর জলীয় দ্রবণের মধ্যে যুক্ত করেছি, AgCl অধক্ষেপ করেছে প্রেসিপিটেট, আর HNO3 দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয়েছে এটা দ্রবণ মাধ্যমে বিক্রিয়াটা হয়েছে, অ্যাকুয়াস সলিউশনে বিক্রিয়াটা হয়েছে। এই অ্যাকুয়াস সলিউশনে যদি কোনো বিক্রিয়া হয়
সেক্ষেত্রে সক্রিয় ভরটা মানে পদার্থগুলোর সক্রিয় ভর কিভাবে বার করতে হয়, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে, সক্রিয় ভরটা পদার্থের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি, দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর, অ্যাক্টিভ মাস, সক্রিয় ভর পদার্থটির মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান হয়। পদার্থটির মোলার গাঢ়ত্বের সাথে সমান হয়। মোলার গাঢ়ত্বের সঙ্গে সাথে সমান হয়। মোলার গাঢ়ত্ব, এই মোলার গাঢ়ত্ব বের করা আমরা সবাই জানি। মোলার গাঢ়ত্বটা কেমন করে বের করতে হয়? হ্যাঁ, ধরি W গ্রাম পদার্থ, ঠিক আছে, আণবিক ওজনটা হচ্ছে m, W গ্রাম পদার্থ, আণবিক ওজনটা m, আর যে দ্রবণে বিক্রিয়াটা হচ্ছে সেই দ্রবণের আয়তনটা হচ্ছে v লিটার যদি হয়। W গ্রাম পদার্থটার ওজন যদি W গ্রাম হয় আর আণবিক ওজন যদি m হয় আর দ্রবণটার আয়তন যদি v লিটার হয়, তাহলে মোলার গাঢ়ত্ব c, মোলার গাঢ়ত্ব c সমান, c কে মোলার গাঢ়ত্ব বলা হয়, মোলার গাঢ়ত্ব c সমান হবে n/v। মোলার গাঢ়ত্ব c সমান হচ্ছে n/v, মানে nটা হচ্ছে গ্রাম মোল আর vটা হচ্ছে লিটার। nটা হলো গ্রাম মোল আর vটা হলো লিটার। n কেমন করে বের করতে হয়? w কে m দিয়ে ভাগ করলে আমরা n পেয়ে যাব, w/m/v। n ইকুয়াল টু হচ্ছে w/n/v। ঠিক আছে, এইভাবে কিন্তু বের করতে হয় মোলার গাঢ়ত্ব c, w/m/v। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম মোল প্রতি লিটার, গ্রাম মোল প্রতি লিটার। মোলার গাঢ়ত্বের একক হচ্ছে গ্রাম মোল প্রতি লিটার। এইভাবেই কিন্তু মোলার গাঢ়ত্ব বার করতে হয়। তাহলে দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর হলো পদার্থটির মোলার গাঢ়ত্বের সাথে সমান হয়। দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর পদার্থটির মোলার গাঢ়ত্বের সাথে সমান হয়। ঠিক আছে, মোলার গাঢ়ত্ব যত বেশি হবে সক্রিয় ভর তত বেশি হবে। আর মোলার গাঢ়ত্ব কেমন করে ক্যালকুলেশন করা হয়? যদি W গ্রাম পদার্থ হয়, আণবিক ওজন যদি m হয়, ঠিক আছে, দ্রবণটার আয়তন যদি v লিটার হয়, তাহলে মোলার গাঢ়ত্ব c সমান হচ্ছে n/v। n মানে হচ্ছে গ্রাম মোল আর v হচ্ছে লিটার। গ্রাম মোল কেমন করে বের করতে হয়? পদার্থের ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করলেই গ্রাম মোল পেয়ে যাবো, গ্রাম মোল প্রতি লিটার পেয়ে যাবো। এটা হলো দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আছে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কেমন করে করব? গ্যাস মিশ্রণে কোনো উপাদানের ক্ষেত্রে, গ্যাস মিশ্রণে কোনো উপাদানের ক্ষেত্রে, গ্যাস মিশ্রণে কোনো উপাদানের ক্ষেত্রে কিভাবে সক্রিয় ভর বের করতে হবে? ঠিক আছে, যেমন একটা বিক্রিয়া লিখছি আমি, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস দিয়ে 2NH3, এটাও গ্যাসিয়াস, তিনটেই গ্যাস। এই গোটা বিক্রিয়াটা কিন্তু গ্যাসের মাধ্যমে হচ্ছে। এই টোটাল রিয়াকশনটা গ্যাসের মাধ্যমে ঘটছে। তাহলে এদের সক্রিয় ভর কেমন করে আমরা বের করবো? নাইট্রোজেনের সক্রিয় ভর কত, হাইড্রোজেনের সক্রিয় ভর কত? ঠিক আছে, এখানে জেনে রাখা ভালো যে গ্যাস মিশ্রণের কোন উপাদানের সক্রিয় ভরকে তার মোলার গাঢ়ত্বের মাধ্যমে প্রকাশ করা যায়। তবে এটা দেখা গেছে যে কোনো একটা গ্যাসীয় বিক্রিয়ায় যদি উপাদানগুলো সব গ্যাসীয় হয়, তাহলে ওদের সক্রিয় ভরটা ওদের আংশিক চাপের সঙ্গে সমানুপাতিক হয়। যার আংশিক চাপ বেশি তার সক্রিয় ভর বেশি। ঠিক আছে, তার মানে বলতে পারি যে এখানে নাইট্রোজেনের সক্রিয় ভরটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের সক্রিয় ভর হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ, অ্যামোনিয়ার সক্রিয় ভর হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। তাহলে এখানে লেখা যেতে পারে যে N2-র সক্রিয় ভর সমান P(N2)। ঠিক আছে, ছোট হাতে P লিখে N2, তার মানে এটা মানে হচ্ছে কি নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেনের আংশিক চাপ। ঠিক আছে, তারপরে H2-র সক্রিয় ভর PH2।
ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ। আর NH3 সক্রিয় ভর, এটা হচ্ছে PNH3, এটা হলো অ্যামোনিয়ার আংশিক চাপ। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের সক্রিয় ভর হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের সক্রিয় ভর হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ, অ্যামোনিয়ার সক্রিয় ভর হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। তাহলে আংশিক চাপগুলোই হচ্ছে ওদের সক্রিয় ভরের সঙ্গে সমান। ঠিক আছে, আংশিক চাপ তো বের করতে আমরা পারবোই। আগের চ্যাপ্টারে আমরা শিখেছি আংশিক চাপ হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। নাইট্রোজেনের আংশিক চাপ মানে কি? নাইট্রোজেনের মোট চাপ ইন্টু নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। হাইড্রোজেনের আংশিক চাপ মানে কি? হাইড্রোজেনের মোট চাপ ইন্টু এই মাধ্যমের মোট চাপ, বিক্রিয়া সিস্টেমের মোট চাপ ইন্টু হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। অ্যামোনিয়ার আংশিক চাপ মানে কি? এই বিক্রিয়া সিস্টেমের মোট চাপ ইন্টু অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। ঠিক আছে, এই মিশ্রণে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ। এই বিক্রিয়া সিস্টেমের মোট চাপকে ওদের মোল ভগ্নাংশ দিয়ে গুণ করলেই আমরা ওদের প্রত্যেকের আংশিক চাপ পেয়ে যাব। এইভাবে বের করতে হয়। গ্যাস মিশ্রণের ক্ষেত্রে সক্রিয় ভর বের করতে হয়। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে বিশুদ্ধ তরল আর কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? বিশুদ্ধ, কঠিন আর তরলের ক্ষেত্রে সক্রিয় ভরের মানটা কিন্তু ধ্রুবক হয়। ঠিক আছে, যদি পদার্থটা বিশুদ্ধ তরল বা কঠিন হয়, বিশুদ্ধ তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর কিন্তু ধ্রুবক হয় এবং ওই মানটা কিন্তু সবসময় এক হয়। বিশুদ্ধ তরল ও কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরের মান সবসময় এক ধরা হয়। ঠিক আছে, এক দ্বারাই প্রকাশ করা হয় সক্রিয় ভরকে। যদি বিশুদ্ধ তরল বা কঠিন পদার্থ হয় তাহলে তার সক্রিয় ভরকে সবসময় এক দ্বারাই প্রকাশ করা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এতটাই থাকবে আজকের ক্লাস।